আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনার সংবাদ সম্মেলন থেকে যে বিষয়গুলো একদম স্পষ্ট হলাম, এই ভিডিওতে মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। দেখেন, যখন জানুয়ারির 18 তারিখে আওয়ামী লীগের মন্ত্রী নওফেল হাসান মাহমুদ এবং অ্যাক্টিভিস্ট নিজুম মজুমদার দিল্লির প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করলেন, তখন থেকেই ওই সংবাদ সম্মেলনটা প্রচার হওয়ার পর থেকেই একটা তথ্য আমাদের সামনে আসলো এবং সেইটা নিয়ে সারা দেশের প্রতিটা মানুষের মনের মধ্যে গুঞ্জন, কথা কানাঘোষা যে 23 তারিখে কি হতে যাচ্ছে। শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তিনি কি সশরীরে উপস্থিত হবেন, অডিও বার্তা দেবেন, নাকি তাকে জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে? তিনি কি বার্তা দেবেন, নাকি তিনি এমন কোনো ঘোষণা দেবেন যেটা প্রকৃতপক্ষেই দেশের জন্য ভালো? এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসলো। দীর্ঘ অপেক্ষার পরে 23শে জানুয়ারি 2026 সন্ধ্যার পর শুরু হলো আওয়ামী সভানেত্রীর সেই সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলন থেকে আওয়ামী সভানেত্রী যে বার্তাটি প্রেরণ করেছেন, যে 5টি দফা তিনি তুলে ধরেছেন, সেইটার মধ্যেই সকল প্রশ্নের জবাব আপাতত আমি পেয়ে গেলাম। যার কারণে আমি ভাবলাম যে আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করা অতীব জরুরি। প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই সংবাদ সম্মেলনটা কে বা কারা আয়োজন করলো, কোন ব্যানারে আয়োজন হলো, কোন সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন। দেখেন, এই সংবাদ সম্মেলনটা আয়োজন করছে এফসিসি, যার পূর্ণরূপ ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, যেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের একটা ক্লাব। এই যে ভারতে যে সাংবাদিকরা কাজ করেন, বিদেশি সাংবাদিকরা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যে আন্তর্জাতিক মানের সাংবাদিকরা, তাদের একটা ক্লাব, যেটার সংক্ষিপ্ত রূপ এফসিসি, তারা আয়োজন করছেন। এই আয়োজনের এই সংবাদ সম্মেলনের শিরোনাম তারা কি দিয়েছেন? শিরোনাম দিয়েছেন সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, যেটার বাংলা অর্থ হলো বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করুন। এখন এই যে সংবাদ সম্মেলনটা, এই সংবাদ সম্মেলনে যে কার্ড ছাপানো হয়েছে, বিদেশি সাংবাদিকরা তারা সংবাদ সম্মেলনে আয়োজন করছেন তাদের ক্লাবের অধীনে, কিন্তু দেশীয় অর্থাৎ ভারতের যে বিভিন্ন সাংবাদিকদের আমন্ত্রণ করছেন যে কার্ডের মাধ্যমে, এবং আওয়ামী সভানেত্রী সহ আরও যারা উপস্থিত ছিলেন, নওফেল, হাসান মাহমুদ, নিজুম মজুমদার সহ আরও যারা উপস্থিত ছিলেন, তাদেরকে যেভাবে যে কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই কার্ডে লেখা ছিল বাংলাদেশ প্রাইম মিনিস্টার, প্রধান অতিথি বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। অর্থাৎ সেখানে স্পষ্টভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পারলাম, এই যে বিদেশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ, তারা এখনও কনস্টিটিউশন অনুযায়ী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখেন। কারণ এখন পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো পায়নি। তাহলে প্রথম প্রশ্নটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে কারা আয়োজন করছেন, কী জন্য আয়োজন করছেন, নাম কি দিয়েছেন, কিভাবে আমন্ত্রণ জানাইছেন। এখন আসেন সংবাদ সম্মেলনে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার কথাগুলো, দফাগুলো এবং তার বার্তাগুলো, সেইখান থেকে আমরা যে প্রশ্নের উত্তরগুলো পেলাম। প্রথমে যদি আমি আপনাদেরকে বলি, তিনি 5টি দফা জানিয়েছেন, এই দফাগুলো মানতে হবে, এভাবে তিনি বলছেন। আমি একটানা 5টি দফা আপনাদেরকে একটু পড়ে শোনাই। প্রথম দফা, বর্তমান ইউনূস প্রশাসনকে অপসারণ করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করুন। ভয় দেখিয়ে ভোটারদের যাতে প্রভাবিত না করা হয় তা নিশ্চিত করুন। দ্বিতীয় দফা, অবিলম্বে হিংসা বন্ধ করে বেসামরিক সংস্থাগুলিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিতে হবে, যাতে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা যায়। সংখ্যালঘু ও মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে কেউ হিংসায় কবলে না পড়েন।
4 নম্বরে সাংবাদিক এবং বিরোধী নেতাদের ভয় দেখানো বন্ধ করুন এবং বিচার ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা ফিরিয়ে আনুন। আর 5 নম্বর, গত বছরের ঘটনাবলীর পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানান। এই যে 5টি দফা আপনাদেরকে জানালাম, এর মধ্যে কি কোনো এক দফায় কোনো একটা শব্দ তিনি ব্যবহার করছেন তার নিজের জন্য বা তার নিজের শেখ পরিবারের জন্য? আমি খুব ভালোভাবে একাধিকবার পড়ছি, সেখানে এরকম কোনো শব্দ নাই। মানে তিনি নিজের জন্য কিছুই দাবি জানালেন না, সমস্ত দাবি দেশের জন্য, দেশের মানুষের জন্য। এবং পরিশেষে তিনি 5 নম্বর যে দাবিটা করছেন, যে গত বছর যে জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত ঘটনা ঘটছে, এই ঘটনাবলীকে নিরপেক্ষভাবে তদন্তের জন্য জাতিসংঘের কাছে পুনরায় আবেদন করুন। তার মানে কি, অতীতের যে জাতিসংঘের প্রতিবেদন, সেই প্রতিবেদনে ভুল আছে, ভ্রান্তি আছে, ইউনূস সরকার সেই প্রতিবেদনকে প্রভাবিত করছে, মানে প্রতিবেদক দলকে প্রভাবিত করে সেরকম একটা প্রতিবেদন করছে। যদি তাই না হতো তাহলে জাতিসংঘ বলল প্রায় 1400 জন মানুষ মারা গেছে, ইউনূস সরকার 800-র উপর যাইতে পারতেছে না। ঘটনা কি, 8ই আগস্ট থেকে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত এই যে এত এত মানুষ মারা গেল, তারা কারা? সকল কিছু তো খুঁজে বের করতে হবে। আচ্ছা, দফাগুলো জানালাম আপনাদেরকে। দেখেন, সবশেষে তিনি আওয়ামী লীগকে বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক হিসাবে দাবি করেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে সংবিধান পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভাষণের এক পর্যায়ে তিনি ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন যে কোনো আসনে তার বিরুদ্ধে, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার চ্যালেঞ্জ জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ডক্টর ইউনূসের যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করার সামর্থ্য থাকে, গ্রহণ করুক। শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো আসনে, বাংলাদেশের যে কোনো আসনে নির্বাচন করে জনপ্রতিনিধি হয়ে তিনি দেখাক যে তার জনগণের ম্যান্ডেট আছে। সব শেষে সমর্থকদের উদ্দেশ্যে তিনি যে কথাটি বলছেন, সে কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটার প্রভাব এই তো গতকাল রাত্রে সংবাদ সম্মেলনটা হলো, আপনি 2-1 দিনের মধ্যেই হয়তো বা দেখতে পাবেন। এটা আমার যুক্তিতে আসে। সমর্থকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের পাশে আছে। আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের পাশে আছে। কাকে বলতেছেন? সমর্থকদের বলতেছেন। তার দাবি, অর্থাৎ শেখ হাসিনার দাবি, অন্তর্বর্তী সরকার জনগণের কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হয়েছে। এই যে দুইটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ বার্তা। সমর্থকদের উদ্দেশ্যে যে আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আছে, অর্থাৎ আপনাদের পাশে আন্তর্জাতিক সম্প্রদায় আছে। এবং এই যে বর্তমানে ইউনূস সরকার, তারা ব্যর্থ হয়েছে কোন জায়গায়? জনগণের কণ্ঠস্বরকে শুনতে, জনগণের চাওয়া, জনগণের পাওয়া, জনগণের আশা আকাঙ্ক্ষা কথাগুলো শুনতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। যেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান বা ওই সরকারের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার যে সরকার নিয়োজিত আছেন, সেই সরকারের জন্য যে কতটুকু ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, সেটাই এক লাইনের মধ্যেই অনেক কিছু বোঝা যায়। যে অন্তর্বর্তী সরকার, শেখ হাসিনা কিন্তু এটা দাবি করতেছেন যে অন্তর্বর্তী সরকার জনগণের কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হয়েছে। আর সমর্থকদের বললেন, আপনাদের পাশে আন্তর্জাতিক সম্প্রদায় আছে। এই যে আমি আলোচনাটি করলাম, শেখ হাসিনার বক্তব্য, বার্তা এবং এই যে এফসিসি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করুন শিরোনামে এই প্রথম শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন, সশরীরে না হলেন, অডিও বার্তার মাধ্যমে। এইটা আর একটা পয়েন্ট যে ওই সংবাদ সম্মেলন যত সময় ধরে চলছে, সম্পূর্ণ সময় তিনি সেখানে যুক্ত ছিলেন অডিওভাবে। তাকে দেখা যায়, তাকে শোনা গেছে এবং এই সংবাদ সম্মেলনে কে কী প্রশ্ন করতেছেন এবং সেই প্রশ্নের জবাবে কে কী উত্তর দিতেছেন, সেইটার পরিপূর্ণ শেখ হাসিনা শুনতেছেন। তো এইটা নিঃসন্দেহে সামনে আসা, তিনি সামনে এসছেন।
এইটা দেখে আমরা যেটা আরও ভালোভাবে বুঝতে পারি যে তিনি হয়তোবা সামনে মানে যত দিন যাবে এই দিন গড়াবে তার সামনে ধীরে 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 তিনি সামনে আসবেন। যেহেতু তিনি পর্যায়ক্রমে এটা করতেছেন, তিনি 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যখন তাকে রেখে আসা হলো, তারপরে তিনি অডিও বার্তার মাধ্যমে, অডিও ফোন কলের মাধ্যমে তার নেতাকর্মী সমর্থকদের সাথে যোগাযোগ এবং বক্তব্য প্রেরণ করতে শুরু করলেন। তারপরে আমরা দেখলাম যে বিদেশে আওয়ামী লীগ, যুবলীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে, কর্মসূচিতে তিনি অডিওভাবে যুক্ত হন, সেখানে দিক নির্দেশনা দেন। তারপরে আমরা দেখলাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তিনি মেইলের মাধ্যমে প্রশ্নের জবাব অর্থাৎ সাক্ষাৎকার দেন, এবং এই প্রথম তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন অডিওভাবে। হয়তো বা সামনে আমরা ভার্চুয়ালিভাবে তাকে দেখতেও পেতে পারি, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমি পরিশেষে যেটা বলবো যে অনেকগুলো প্রশ্নের জবাব কিন্তু আমরা পেয়ে গেলাম, আমরা কিন্তু স্পষ্ট হতে পারলাম যে আদৌ তিনি তার অবস্থান কী, তার দলের অবস্থান কী, কীভাবে তিনি এগোতে চান, এবং তিনি দেশটাকে, বর্তমান সরকার এবং দেশটাকে কীভাবে, কোন চোখে দেখেন, এবং দেশকে নিয়ে তার ভাবনা কী। আপনি 5টি দফা আপনি ট্রেনে যদি ব্যাগে গিয়ে আবার শোনেন, তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে তার এই দেশ এবং দেশের মানুষকে নিয়ে তার ভাবনা কি। তিনি কিন্তু এইটাও দাবি করছেন যে বাংলাদেশে গণতন্ত্রের একমাত্র বৈধ অভিভাবক হিসাবে দাবি করেন, এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রিয় দর্শক, আপনাদের বলার কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারবেন। আর প্রথম সেই অনুরোধটা আবারও বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, মুক্তিযুদ্ধের পক্ষের কণ্ঠকে শক্তিশালী করতে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।